হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আবারও তোমাদের জন্য একটি ড্রামার গল্প নিয়ে হাজির হয়েছি। ড্রামাটির নাম হচ্ছে টপ ম্যানেজমেন্ট। ইন্টারেস্টিং কথা হলো, এই ড্রামাটিতে তোমাদের সবার পছন্দের জাউনও রয়েছে, যাকে কম বেশি আমরা সবাই পছন্দ করি। এই ড্রামাটি কে-পপ ইন্ডাস্ট্রিতে প্রবেশ করা কিছু তরুণদের স্ট্রাগল, সম্পর্ক এবং সাকসেস অর্জনের গল্প তুলে ধরে। তবে এটি সাধারণ কোরিয়ান এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির গল্পের চেয়ে একটু আলাদা, কারণ ড্রামার অন্যতম প্রধান চরিত্র ইয়ন-সুং যে ভবিষ্যৎ দেখার একটি বিশেষ ক্ষমতা রাখে। তোমরা বুঝতে পারছি, ড্রামাটিতে আমরা ফ্যান্টাসিও দেখতে পাবো। গল্পটি আমার কাছে বেশ ভালো লেগেছে, আশা করছি তোমাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। ড্রামার শুরুতে আমরা একটি কে-পপ ব্যান্ডকে দেখতে পাই। ব্যান্ডের নাম ছিল সোল। আজকে তো ওদের একটি পারফরম্যান্স ছিল। সবাই তো প্রথমে খুব সুন্দর করেই পারফরম্যান্স করছিল, যেটাতে ওরা অডিয়েন্সদের মনও জয় করতে পারে। কিন্তু স্টেজের কিছু ত্রুটির কারণে এক ব্যাকআপ ড্যান্সার তো স্টেজের একটি বক্সের মধ্যে পড়ে খুব বাজেভাবে ব্যথা পায়। এটাতে গ্রুপের মেম্বার্সরা অনেক বেশি আপসেট হয়ে পড়ে, কিন্তু দর্শকদের মন রক্ষার্থে নিজেদের পারফরম্যান্স কন্টিনিউ করে। কিন্তু অডিয়েন্সরা তো ওদের এরকম করতে দেখে উল্টো অফেন্ড ফিল করে। ওরা তো তখন ওদের নিয়ে খুব বাজে বাজে মন্তব্য করতে থাকে। সোল মেম্বার্সরা খুবই হার্টলেস, নিজেদের কথাই ভাবছে, বাকি ড্যান্সারদের কথা একদমই ভাবে না। সোশ্যাল মিডিয়াতে তখন একটি কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়। ওদের নিয়ে নানান ধরনের বাজে আর্টিকেল পোস্ট করা হচ্ছিল। কিন্তু আসলে সোল মেম্বার্সরা নিজেদের পারফরমেন্স শেষে ব্যাকআপ ড্যান্সারকে হেল্পও করে, যেটা সামনে থাকা এই অডিয়েন্সরা দেখতে পায়নি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো খুব বাজে ইম্প্যাক্ট পড়ে গিয়েছিল, সবাই ওদের ডিসব্যান্ড যাচ্ছিল। এরকম কে-পপ ব্যান্ড আমরা কখনোই চাই না। তখন আমরা আমাদের ফিমেল লিড ইয়ন-সুকে দেখতে পাই, যে তার ফোনে এই নিউজগুলো দেখছিল। ও তখন অনেক বেশি আপসেট হয়ে পড়ে, কারণ কিছুদিন হলোই সোল ব্যান্ড কে-পপ ইন্ডাস্ট্রিতে এসেছে। ও যখন ক্যালেন্ডারের দিকে তাকায়, তখন আমরা দেখি ও তো কিছুদিন আগে চলে আসে। আসলে এখানে আমরা বুঝতে পারি ইয়ন-সু মাঝে মাঝেই ভবিষ্যতের কিছু ভিশন দেখতে পায়, আর এটা ওর ভিশন ছিল। তার মানে সোল ব্যান্ডের সাথে এরকম কিছুই হবে। ইয়ন-সু ছিল একজন ট্রেনার। আসলে ছোট থেকে ওর ইচ্ছে ছিল ও একজন কে-পপ আইডল হবে। ও তো এই ভিশন নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে, ভাবতে থাকে এটা আমি প্রথম দেখিনি, এর আগেও আমার সাথে এরকম হয়েছে। কিন্তু পরবর্তীতে এই ভিশনগুলো একদম বাস্তবে পরিণত হয়। পরের সিনে আমরা সোলের পারফরম্যান্সের দিন দেখি। ওরা যখন পারফরম্যান্সের জায়গায় আসে, যাওয়ার সময় তো এক ফ্যান ওদেরকে কিছু পোস্টার দেখায়, যেভাবেই হোক তোমরা আজকের এই পারফরম্যান্স অফ করো, কেউই আজকে পারফর্ম করো না, এতে তোমাদের বিপদ হতে পারে। যে এটা দেখে ওরা সবাই অনেক বেশি রেগে যায়, ভাবতে থাকে হয়তো কোনো টক্সিক ফ্যান হবে। ড্রাইভার ওকে তো স্টকার ভেবে ওদেরকে নিয়ে ওখান থেকে চলে আসে। তখন আমরা দেখি এটা আসলে ইয়ন-সু ছিল। যেহেতু ও একটি ভবিষ্যতের ভিশন দেখতে পেয়েছে, এই জন্য চাচ্ছিল ও সোল মেম্বারদের সাবধান করতে, কিন্তু যেটা ও করতে পারেনি। এরপর আমরা 2 বছর পরের সিন দেখি। ইয়ন-সু এয়ারপোর্টে এসেছে সোয়াং নামের এক ছেলেকে রিসিভ করতে। ছেলেটি তো ওকে চিনত না। ইয়ন-সু তখন নিজেকে স্টারলাইট কোম্পানির ম্যানেজার হিসেবে পরিচয় করায়। আসলে সোয়াং তো অন্য আরেকটি দেশ থেকে এসেছে, যে স্টারলাইট এন্টারটেইনমেন্ট কোম্পানিতে জয়েন হবে। তখন সোয়াং ওকে জিজ্ঞেস করে, আচ্ছা আমাদের কি আগেও কখনো দেখা হয়েছিল? ইয়ন-সু বলে, না, আমাদের কিভাবে দেখা হবে, আর তুমি তো এসেছো অন্য আরেকটি দেশ থেকে, যে দেশে আমি কখনোই যাইনি। তখন আমরা 2 সপ্তাহ আগের সিন দেখতে পাই। ইয়ন-সু স্টারলাইট কোম্পানিতে গিয়েছিল, যেখানে ওর সাথে স্টারলাইট এন্টারটেইনমেন্ট কোম্পানির সিইওর সাথে দেখা হয়, যে ওকে এখানে ম্যানেজারের কাজের অফার করে। যেটা শুনে ইয়ন-সু অনেক বেশি খুশি হয়ে যায়, যেহেতু ওর কে-পপ আইডল হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেনি, যেহেতু নিজেকে একজন ম্যানেজার হিসেবে এখন তৈরি করতে চাচ্ছে। প্রেজেন্টে ইয়ন-সু যখন সোয়াংকে নিয়ে কোম্পানিতে ফিরছিল, তখন কোম্পানি থেকে কল আসে সোল মেম্বার্সদেরকে পিক করার জন্য, কারণ ওদের ড্রাইভার এখন বিজি।
ইয়নসু বলে এটা তো আমার কাজ না, কিন্তু কিছু বলার আগে অপর পক্ষ থেকে কল কেটে দেওয়া হয়। এরপর ও সোয়াংকে বলে আমি সোল মেম্বারসদের পিক করতে যাব, এতে কি তোমার কোনো প্রবলেম হবে? সোয়াং বলে না। এরপর আমরা দেখি ইয়নসু কিম তেওকে কল করে, যে ছিল সোল ব্যান্ডের সবচেয়ে ছোট মেম্বার। ইয়নসু কল করার পর তো তেও ওর কল ধরে না। এরপর আবারও কল করার পর যখন ও কল ধরে, ও তো তাড়াহুড়োর মধ্যে আবারও কল কেটে দেয়, যেটাতে ইয়নসু একটু রেগে যায়। এদিকে আমরা তেওকে দেখি যে তার গার্লফ্রেন্ডকে মানানোর চেষ্টা করছিল, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, কিন্তু ওর গার্লফ্রেন্ড তো কোনো কথা না শুনে ওর সাথে ব্রেকআপ করে চলে যায়। অন্যদিকে আমরা ইয়নোকে দেখি, সোলের আরেক সদস্য ছিল। ও তো একটি মুভির শুটিং করতে আসে। এখানে শুটিং করার সময় ও বারবার খুব সুইটলি স্মাইল করতে থাকে। ওর এই স্মাইল দেখে তো ডিরেক্টরও ওকে বকা দিতে পারছিল না, কারণ বারবার এত সুইট স্মাইল করার পরে তো ওদের শট সুন্দর আসছিল না। এরপর ও তো ইয়নোকেও পিক করে, যে গাড়িতে ছিল। ইয়নো ওর দিকে তাকিয়ে বারবার স্মাইল করছিল, যেটাতে ইয়নসু একটু অকওয়ার্ড হয়ে যায়। এরপর আমরা আরেক সদস্য আইরিফকে দেখি। ওকে দেখার পর তো ওর স্কুলের কিছু স্টুডেন্ট ওকে নিয়ে মজা করতে থাকে। তখন এক মেয়ে এসে ওদেরকে থামায় আর ওদের সাথে তো ঝগড়াই শুরু করে দেয়, কিন্তু আইরিফ মেয়েটিকে কোনো পাত্তা না দিয়ে ওখান থেকে চলে আসে। এরপর ওরা সবাই যখন গাড়িতে ছিল, তখন মিস্টার কিম তো আবারও ইয়নসুকে কল করে, যে বলে এরপর ওদের যে পারফরমেন্স হবে সেটা হয়তো ওদের লাস্ট পারফরমেন্স হবে। আচ্ছা, এটা যাতে ওরা না জানতে পারে। কিন্তু ইয়নসুর কলটি তো লাউড স্পিকারে ছিল, যেটা সোলের মেম্বাররা শুনে ওদের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপর আমরা ওদের পারফরমেন্সের দিন দেখি। ওদের নাম যখন অ্যানাউন্স করা হয়, তখন তো অডিয়েন্সরা একদমই খুশি হয় না। এখানে তো ওদের অ্যারেঞ্জমেন্ট একদমই ভালো ছিল না, যার কারণে ইয়নসু এসে ওদের জন্য গিটার বাজায়। আইরিভ আর ইয়নো খুব ভালোই পারফর্ম করে। তেও খুব সুন্দরভাবে ডান্স করে, কিন্তু ওদের এই পারফরমেন্সে অডিয়েন্সরা একদমই খুশি ছিল না। ওদেরকে তো একদমই চিয়ার আপও করে না। এরপর ইয়নসু মিস কাংকে বলে ওরা ওদের পারফরমেন্সের পরই অ্যানাউন্স করে দিবে এটা ওদের লাস্ট পারফরমেন্স, যেটা শুনে মিস কাংয়েরও খারাপ লাগে। এরপর আমরা সোলের মেম্বারসদের দেখি, যারা নিজেদের ডিসব্যান্ড হওয়ার নিউজটি সবার সামনে অ্যানাউন্স করে। ওরা তখন অনেক বেশি ইমোশনাল হয়ে সবাই কান্না করতে থাকে, কিন্তু তখন তো সবাই ওদেরকে নিয়ে হাসতে থাকে। এরপর তো সোশ্যাল মিডিয়াতে ওদের অনেক হেট কমেন্টস আসতে থাকে। তখন মিস কাং ওদের সবার সাথে এ ব্যাপারে কথা বলে, যাতে করে ওরা কেউ ভেঙে না পড়ে। এদিকে ইয়নসু তো সোয়াংকে স্টারলাইট কোম্পানি ঘুরিয়ে দেখাচ্ছিল, কে বলে তোমার তো অন্য ভাষাও শেখা উচিত। তখন সোয়াং বলে আমি তো জাপানিজ আর চাইনিজ ল্যাঙ্গুয়েজও পারি। ইয়নসু যখন ওর সাথে থাই বলতে থাকে, তখন তো সোয়াং ওর উত্তর থাইয়েই দেয়, যেটাতে ইয়নসু একটু অবাক হয়। এরপর ওরা দুজন ডিনার করতে আসে। এখানে তো ইয়নসুর সাথে একটা লোকের ধাক্কা লাগতে নেয়, তখন সোয়াং ওকে বাঁচিয়ে নেয়। ওরা যখন খেতেই বসবে, তখনই ইয়নসুর কাছে ডিরেক্টর পাং এর টেক্সট আসে, ওকে আর্জেন্ট মিটিং এ জয়েন হতে বলে। ও তখন না খেয়ে সোয়াংকে ওর সাথে করে নিয়ে ওখান থেকে চলে আসে। এরপর আমরা জানতে পারি স্টারলাইট কোম্পানিতে মান্থলি এভুলেশন ছিল না। ওদের কোম্পানির জন্য নতুন কিছু ট্রেনি লাগবে, এই জন্য ওরা আবারও সোল ব্যান্ডের মেম্বারদের প্র্যাকটিস শুরু করতে বলে। এদিকে আমরা মিটিং এর সিন দেখি, সবাই এখানে সো ইয়াংকে জাজ করছিল। ওর স্টাইল, ওর অ্যাটিটিউড, ওর ড্রেস আপ চেঞ্জ করার কথা বলে। সবাই ওর বানানো মিউজিক শুনে, যেটাতে সবাই ওর প্রতি ইমপ্রেস হয়। ওদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি ওরা তো সোয়াংকে সোল গ্রুপে জয়েন করার কথা ভাবছে। তখন সোয়াং বলে আমি কখনোই কোনো আইডল হওয়ার কথা ভাবিনি। তখন মিস কাং বলে আচ্ছা তুমি কিছুদিন ভেবে দেখো, আমাদের কোম্পানিতে তুমি কাজ করো, এরপর তুমি ডিসিশন নিও তুমি কি করতে চাও। ইয়নসু ভাবতে থাকে ও এত ভালো অপরচুনিটি কেন মিস করতে যাচ্ছে। ও তো চোখ বড় করে ওর দিকে তাকিয়ে থাকে। তখন সোয়াং ভাবতে থাকে ও আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছে। ওকে তো ইশারাও দেওয়া হয়, কিন্তু সোয়াং ওর ইশারার মানে বোঝে না। এরপর যখন ওর কাছে এসে বলে তোমার তো উচিত এই ব্যাপারে ভেবে দেখা, সবাইও ওকে বোঝাতে থাকে। তখন সোয়াংও সোল ব্যান্ডে জয়েন হওয়ার জন্য রাজি হয়। পরের সিনে আমরা ইয়নসুকে দেখি যে সোয়াংকে রেকর্ডিং রুমে নিয়ে আসে। একটু পর তো সোলের বাকি সদস্যরা ওখানে আসে। ইয়নসুর যখন একটি কল আসে, তখন ওখান থেকে চলে যায়।
সোলের মেম্বাররা তো গানের মধ্যে বিট খোঁজার চেষ্টা করছিল, কিন্তু ওরা মন মতো কিছুই করতে পারছিল না। তখন সোয়াং ওদের গানের জন্য বিট বানিয়ে দেয়, যেটাতে ওরা সবাই অনেক বেশি ইমপ্রেস হয়। এরপর মিস কাং যখন ওখান দিয়ে যেতে নেয়, তখন দেখতে পায় ওরা চারজন একসাথে খুব সুন্দরভাবে নতুন মিউজিকের প্র্যাকটিস করছে, যেটা দেখে উনি অনেক বেশি খুশি হয় আর ওদের সবাইকে রেকর্ড করতে থাকে। এখানে আমরা বুঝতে পারি মিস কাং ওদেরকে অনেক বেশি ভালোবাসে। পরের সিনে আমরা ইয়নসুকে দেখি যে ওর ট্রেনিং এর কিছু ড্রেস দেখছিল, পুরনো কথা মনে করতে থাকে, কিন্তু ভাগ্য তো খুবই নির্মম, ও নিজের ইচ্ছে পূরণ করতে পারেনি। যেহেতু কাজে লেট হয়ে যাচ্ছিল, তখন ও জলদি করে ড্রেস রেখে কোম্পানিতে চলে আসে। এরপর ও কোম্পানিতে এসে রেকর্ডিং স্টুডিওর বাইরে দাঁড়িয়ে দেখতে পায় সোয়াং খুব সুন্দরভাবে গান রেকর্ড করছে। ওর তখন সোয়াং এর গাওয়া গান অনেক বেশি ভালো লাগে। সোল ব্যান্ডের সদস্যরা তো যে বাসায় থাকতো সে বাসায় সোয়াংকে নিয়ে আসা হয়। ও বাসায় আসার পর দেখতে পায় সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে, আশেপাশের অবস্থা খুবই খারাপ, খুবই নোংরা। এখানে তো এই ময়লা পরিবেশে থাকা একদমই সম্ভব না। তখন সোয়াং একাই পুরো বাসাটি ক্লিন করে আর খুব সুন্দরভাবে বাসাটি গুছায়। একটু পর তো ইয়নু, তেও আর আইরিভ যখন আসে, বাসা এত চকচকে পরিষ্কার গোছালো দেখে ওরা অনেক বেশি অবাক হয়। আমাদের বাসার পরিবেশই পুরো চেঞ্জ হয়ে গেল, এখন তো পুরো নতুন লাগছে, কে এরকম করলো? ওরা তখন ভেতরে এসে সোয়াংকে দেখতে পায়, তখন ভালো করে বুঝতে পারে সোয়াং একাই পুরো বাসাটি ক্লিন করেছে। পরের সিনে আমরা দেখি ইয়নসু তো আইরিভ আর ইয়নুকে ওদের কাজের জায়গায় পৌঁছে দেয়। এরপর গাড়িতে সোয়াং আর তেও ছিল। ইয়নসু যখন গাড়িটি পার্ক করতে নেয়, তখন একটি গাড়ির সাথে ওদের গাড়িটির ধাক্কা লাগে। এরপর ওরা যখন গাড়ি থেকে নামে, তখন দেখতে পায় আসলে সামনের গাড়িটি খুবই ফেমাস এক সোলো আর্টিস্টের গাড়ি ছিল। যখন ওই আর্টিস্টের ম্যানেজার এসে ইয়নসুর সাথে রাগারাগি করছিল, তখন আমরা দেখি সোয়াং তো বলে হ্যাঁ, এখানে তো ইয়নসুরই দোষ ছিল, যেটা দেখে ইয়নসু আর তেও দুজনেই একটু অবাক হয়, আসলে এখানে ইয়নসুরই দোষ ছিল। এরপর ওরা যখন লিফটে ছিল, তখন তেও তো সোয়াংকে বলে তুমি কি আমাদের টিমে হয়ে কিভাবে তুমি আমাদের ম্যানেজারের বিপক্ষে গিয়ে ওই লোকটার সাইড নিয়েছো? সোয়াং বলে আশ্চর্য, এখানে তো আমাদের ম্যানেজারেরই দোষ ছিল, তাহলে আমি কেন ওর সাইড নেব? পরের সিনে আমরা দেখি ইয়নসু সবাইকে নিয়ে আসে। ওরা তখন সবাই ওদের গান প্র্যাকটিস করছিল। একটু পর ওখানে ওই সোলো আর্টিস্ট আসে। তখন ম্যানেজার তো ইয়নসুকে বলে এখন তো আমার আর্টিস্ট এখানে প্র্যাকটিস করবে, তুমি তোমার মেম্বারসদের এখান থেকে নিয়ে যাও। ইয়নসু বলে আমরা তো 3 ঘন্টার জন্য এই স্টুডিও বুক করেছিলাম, তাহলে আমরা কেন এখান থেকে যাব? এদিকে সোলো আর্টিস্ট তো ওদের বলে আচ্ছা ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করো, আমিও শুনতে চাই তোমরা কিরকম গান গাও। সোয়াং তখন ওদের সবার পরিচয় দেয়। ইয়নসু এসে বলে চলো আমরা এখান থেকে চলে যাই, ওরা এখন এখানে প্র্যাকটিস করবে। কিন্তু সোয়াং তো এখান থেকে উঠছিলই না। ইয়নসু তখন ওকে টেনে ওঠানোর চেষ্টা করে, কিন্তু এতে করে ও তো সোয়াং এর শার্টটি খুলে ফেলে আর নিজে পড়ে যেতে নেয়। সোলো আর্টিস্টের হাতে তখন কফি ছিল। ইয়নসু তো ওর সাথে গিয়ে ধাক্কা লাগে, আর এই কফিটি পরে তো সোলো আর্টিস্টের পুরো ড্রেসই নষ্ট হয়ে যায়, সেটাতে আর্টিস্ট অনেক বেশি রেগে যায়। কিন্তু সোলো আর্টিস্টের এই অবস্থা দেখে তো সোলের মেম্বার্সরা অনেক বেশি হাসতে থাকে। পরের সিনে আমরা দেখি সোল মেম্বার্সরা প্র্যাকটিস করছিল। এখন তো ওদের সাথে সোয়াং এর বন্ডিং আস্তে আস্তে ভালো হচ্ছে। বাইরে থেকে ইয়নসু দেখে অনেক বেশি খুশি হয়, বলে সোয়াং এর জন্য সোল মেম্বারদের মধ্যে তো আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে। একটু পর ওরা সবাই যখন একসাথে ডান্স প্র্যাকটিস করছিল, সোয়াং তো ঠিকমতো ডান্স করতে পারছিল না, ওর অনেক স্টেপের মধ্যে প্রবলেম হয়। সবাই তখন ওকে স্টেপগুলো শেখাতে থাকে। ও তো তাও ঠিক মতো পারছিল না, কিন্তু কেউই ওকে তখন বকাবকি করে না। ওরা সবাই ওকে আবারও প্র্যাকটিস করতে বলে। রাতে একাই সোয়াং ডান্স প্র্যাকটিস করছিল। এরপর ইয়নসু যখন ওখানে এসে ওকে একা প্র্যাকটিস করতে দেখে, তখন ইয়নসু এসে ওকে কিছু স্টেপ দেখায়। যেহেতু ও আগে একজন ট্রেনি ছিল, সেহেতু ও নিজেও ভালো ডান্স করতে পারতো। তখন ওখানে ইয়নো আসে, ইয়নো ওদের সাথে জয়েন হয়। পরের দিন আমরা দেখি স্টারলাইট এন্টারটেইনমেন্ট কোম্পানির সব ম্যানেজাররা আসে সোল মেম্বারদের ডান্স দেখার জন্য। সবাই তো তখন পারফরমেন্স শুরু করে। তখন দেখি সোয়াং এর খুবই ভুল হচ্ছিল।
সবাই খুবই ভালো পারফর্ম করে সোয়াং ছাড়া। হিয়নসু অনেক বেশি আপসেট হয়ে পড়ে, ভাবতে থাকে বাকি ম্যানেজারদের কাছে কি ওদের ডান্স ভালো লাগবে। এরপর মিস কাং ওদের জিজ্ঞেস করে, তোমরা কি তোমাদের পারফরমেন্স নিয়ে স্যাটিসফাইড? ওরা সবাই বলে হ্যাঁ, কিন্তু সোয়াং বলে না, আমার মনে হচ্ছে আমি 50% ভালো করতে পেরেছি। মিস কাং তখন বলে, তাহলে তো আমি তোমাদের 100% দেখতে চাই। ওরা সবাই তখন বলে ওদের ডান্সের সাথে গানটাও ভালো ছিল, কিন্তু পারফেক্ট ছিল না। সবাই ওদের দোষ ধরতে থাকে। এরপর সবাই যখন ওখান থেকে চলে যায়, তখন আমরা দেখি সোল মেম্বার্সদের মন অনেক বেশি খারাপ হয়ে যায়। সোয়াং এর উপর ওরা একটু রেগে যায়, কারণ সবার সামনে এভাবে বলাটা ঠিক হয়নি। ওরা যদি নিজেরাই নিজেদের দোষ সবার সামনে বলে, তাহলে সবাই ওদেরকে ভালো কিভাবে বলবে। তখন ইয়নসু এসে ওদেরকে সরি বলে, আসলে আমার বলাতেই তোমরা এই গানটি সিলেক্ট করেছিলে। তখন ওরা বলে, এখানে তো তোমার কোনো দোষ নেই, তুমি ভালো গানই সিলেক্ট করেছিলে, কিন্তু আমাদের পারফরমেন্স ভালো ছিল না। এরপর ওরা লক্ষ্য করে ইয়নসু একটু অসুস্থ, ওর খুব বাজেভাবে ঠান্ডা লেগেছে। সবাই তখন ওকে রেস্ট করতে বলে। ইয়নসু বলে, আরে আমি ঠিকই আছি। তখন ওর কাছে আবারও মিস্টার কিমের কল আসে, তখনও ওখান থেকে চলে যায়। ইয়নসু ভাবতে থাকে, আমি তো ফিউচারের একটি ভিশন দেখেছিলাম, ওদের এই গানটি খুব হিট হবে, কিন্তু এরকম তো কিছুই হলো না। তার মানে আমার ভিশন কি মিথ্যে ছিল? পরের সিনে দেখি ইয়নসুকে মিস্টার কিম বলে সোল মেম্বাররা এখন যে বাসা আছে ওদের বাসাটি ছেড়ে দেওয়ার জন্য, যেহেতু ওদের কোনো প্রোগ্রেস হচ্ছে না, এই জন্য ওদের পেছনে এত টাকা ইনভেস্ট করা পসিবল না। এরপর তো সোল মেম্বাররা ওদের বাসাটি ছেড়ে দেয়, যেটাতে ওদের মনটা একটু খারাপ ছিল, কিন্তু কিছুই করার ছিল না। এরপর সোয়াং যখন ওর জিনিসপত্র গোছাচ্ছিল, তখন ও সোলের পুরনো কিছু অ্যালবাম দেখতে পায়। ওর তখন পুরনো কথা মনে পড়ে, যেখানে ইয়নসোকে বলেছিল আর শুনিয়েও ছিল সোলের পুরনো মিউজিকগুলো। এরপর তো সোয়াং ও পুরনো অ্যালবামগুলো শুনতে থাকে। পরদিন ইয়নসু যখন সোল মেম্বারদের পিক করে কোম্পানিতে যেতে নেয়, ওর কাছে তো নার্সের কল আসে। আসলে ইয়নসুর একমাত্র গ্র্যান্ডমাই ছিল যে অসুস্থ। নার্স ওকে কল করে বলে গ্র্যান্ডমা ও ওনার রুমে নেই, কোথাও ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটাতে ইয়নসু অনেক বেশি আপসেট হয়ে পড়ে। এরপর তো ও হসপিটালে আসে। আসার পর ও জানতে পারে গ্র্যান্ডমা আসলে গার্ডেনের মধ্যে ঘুমিয়ে পড়েছিল, যার কারণে কোথাও ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গ্র্যান্ডমা ওকে সরি বলে, আমার জন্য তোমার কত প্রবলেম হচ্ছে, তুমি তোমার কাজ ছেড়ে এত দূরে ছুটে এসেছো। গ্র্যান্ডমা ওকে বারবার সরি বলতে থাকে। ইয়নসু বলে, তুমি সরি কেন বলছো? আমি তো তোমাকে দেখতে আসতামই। অন্যদিকে আমরা তেওকে দেখি যে একটি বারে পার্ট টাইম জব করে। তখন বারে আসা কিছু লোকজন ওকে দেখে বলতে থাকে, তোমাকে কেমন যেন চেনা চেনা লাগছে, তোমাকে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে। একটু পর ওখানে সোয়াং আর ইয়নসু আসে তেওর সাথে দেখা করতে। তখন ওরা ওদের সামনেই বলে, আমরা তো ওর ফ্যান। যেটা শুনে তেও অনেক বেশি রেগে ওদেরকে সাইডে নিয়ে আসে আর বলে, সবার সামনে এটা বলার কি দরকার ছিল? তোমরা এখানে কি আমাকে ইনসাল্ট করতে এসেছো? তখন সোয়াং বলে, আমি সত্যিই তোমার ফ্যান, তোমার মিউজিক তো আমি 100 বারের বেশি শুনেছি। আর তেওর গানের খুব প্রশংসা করে। পরের দিন আমরা দেখি সোল মেম্বার সবাই তো মিস কাং এর সাথে দেখা করে আর ওদের বানানো নতুন গান ওনাকে শোনায়, যেটাতে মিস কাং তো অনেক খুশি হয়। এবার সোয়াং ওদেরকে একটি বড় সত্যি কথা বলে, আসলে মাঝখান দিয়ে তো সোল মেম্বারদের নামে একটি কপি ক্যাট এলিগেশন লেগেছিল। সোয়াং যখন অ্যালবামের গানগুলো শুনতে পায়, তখন তো অনেক বেশি অবাক হয়। অনেক বছর আগে স্টারলাইট কোম্পানির হয়তো একজন স্টাফ সোয়াং এর মিউজিক কিনেছিল একটি গিটারের বদলে, আর ওই মিউজিক তো সোল ব্যান্ডের গানের মধ্যে একবার ব্যবহার করা হয়েছে। তখন সোয়াং বলে, তাহলে এরা কপিক্যাট কোথা থেকে হলো? এখন তো আমিও ওদের গ্রুপেরই সদস্য। যেটা শুনে ওরা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। কিছুদিন পরের সিন দেখি স্টারলাইট এন্টারটেইনমেন্ট কোম্পানির একটি শো ছিল, যেখানে সব আর্টিস্টরা নিজেদের ইন্টারভিউ দেয়। এরপর এক এক করে সোল ব্যান্ডের সদস্যরাও আসে আর ওদের সবার ইন্টারভিউ খুব ভালোই যায়। এখানে তো সোয়াং এটাও অ্যানাউন্স করে, সোল কোনো কপিক্যাট না, ওই মিউজিকটি আমি নিজেই বানিয়েছিলাম। তখন এটা ক্লিয়ার হয়ে যায় সোল কারো মিউজিক কপি করেনি। এখানে ওদের সবার নামই ক্লিয়ার হয়ে যায়। এরপর থেকে তো আস্তে আস্তে ওদের রেপুটেশনও ভালো হতে থাকে।
ওরা বিভিন্ন কাজেরও অফার পায়। পরের সিনে দেখি ইয়নসু তো সোলের প্রমোশনের জন্য এক লোকের সাথে দেখা করতে আসে। এখানে এই লোকটি তো ওর সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, যেটা ইয়নসুর একদমই ভালো লাগে না। লোকটি যখন ওকে কাজের কথা বলে অন্য জায়গায় নিয়ে যেতে নেয়, তখন একটি ছেলে এসে ইয়নসুকে ওর কাছ থেকে নিয়ে আসে। ইয়নসু তখন ওই লোকটিকে অনেক বেশি ধন্যবাদ জানায়। পরের সিনে দেখি সোলের বাকি সদস্যরা ওই লোকের সাথে দেখা করতে আসে। উনি যে প্রমোশনের কথা বলেন সেটাতে ইয়নসু রাজি হয় না, যেটাতে লোকটি রেগে তো সোল মেম্বারদের অনেক ইনসাল্ট করে। পরের সিনে ইয়নসু যখন ডিনার করছিল, তখন সোয়াং বলে, তোমার তো উচিত বাইরের খাবার কম খাওয়া, এভাবে ফাস্ট ফুড খেতে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। একটু পর তো ইয়নসুর একটি কল আসে, ও তখন না খেয়ে চলে যেতে নেয়। সোয়াং বলে, তুমি ডিনার না করে কোথায় যাচ্ছ, আর এত রাতে তুমি একা কেন যাচ্ছ? তখন ইয়নসু একটু বিরক্ত হয়, বলে, আমি তোমার ম্যানেজার, তুমি আমার ম্যানেজার না, আমার জন্য তোমার টেনশন করা লাগবে না। এরপর তো ইয়নসু একটি জায়গা আসে। এখানে তো এই লোকটি ওর সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে। একটু পর ইয়নসু ফিউচারে গিয়ে ভীষণ দেখতে পায়। এই লোকটি তো সেক্সুয়াল অ্যাসল্টের কেসে ফেসে যায়। এরপর প্রেজেন্টে ও দেখতে পায় এই লোকটি তো একটি মেয়েকে বাজেভাবে টাচ করার চেষ্টা করে, যেটাতে ও অনেক বেশি রেগে লোকটিকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এখানে তো এই লোকটিকে ও অনেক ইনসাল্ট করে। পরের সিনে দেখি ওই মেয়েটি যাকে ও অ্যাসল্টের হাত থেকে রক্ষা করেছিল, মেয়েটি ওকে ধন্যবাদ জানায়। পরের সিনে দেখি ইয়নসুর কাছে তো মিস্টার কিমের কল আসে। ওই শয়তান লোকটি তো স্টারলিং কোম্পানিতে এসে খুব বড় হাঙ্গামা সৃষ্টি করেছে। উনি এখানে যত ব্যান্ড আছে সব ব্যান্ডকে ডিসব্যান্ড করে দেবে, স্টারলাইট কোম্পানি পুরাটাকে ধ্বংস করে দেবে। কারণ কাল রাতে ওনার বিরুদ্ধে কেস করা হয়েছিল, যেটাতে উনি ভীষণ রেগেছিলেন। ইয়নসু তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর তো দেখি কোম্পানির সব এমপ্লয়িরা একসাথে মিটিংয়ে বসে, যেখানে ইয়নসু কোনো কথাই বলে না। আসলে ও বুঝতে পারছিল না এখনো কি করবে। কিন্তু তখনই ওরা সবাই নিউজে দেখতে পায় কাল রাতের ওখানের ভিডিও কেউ একজন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিয়েছে, যেটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। এখানে প্রমাণ হয়ে যায় এই বদমাশ লোকটার আসল চরিত্র। আর এখানে সবাই তো ইয়নসুকে বাহবা দিতে থাকে ওর সাহসিকতার জন্য, কিভাবে ও একটি মেয়েকে রক্ষা করেছে, যেটাতে কোম্পানির সবাই ওর উপর অনেক বেশি ইমপ্রেস হয়। আর এই লোকটিকেও খুব শীঘ্রই অ্যারেস্ট করে নেওয়া হয়, যেটাতে ইয়নসু অনেক বেশি খুশি হয়। এরপর দেখি সোয়াং ইয়নসুকে বলে, আমি ওই দিন বলেছিলাম আমি তোমার সাথে যাই, কিন্তু তুমি আমাকে যেতে দিলে না। তখন ইয়নসু বলে, দেখেছো আমি নিজেকে নিজে প্রোটেক্ট করতে পারি। ইয়নসু বলে, আমাকে নিয়ে তোমার টেনশন করার দরকার নেই, আমি তোমাকে কতবার বলছি আমি তোমার ম্যানেজার, আমি তোমাদের খেয়াল রাখবো, তুমি কেন আমার খেয়াল রাখতে চাচ্ছ? তখন সোয়াং বলে, আমি মিস কাং এর সাথে কথা বলে তোমার কাজের সময় কমানোর চেষ্টা করব। ইয়নসু বলে, আমাকে নিয়ে তোমার এত ভাবা দরকার নেই, তুমি গিয়ে তোমার প্র্যাকটিস করো। পরের সিনে আমরা দেখি সোয়াং তো ইয়নসুর জন্য ফুল নিয়ে আসে, সেটাতে ইয়নসু অনেক বেশি রেগে যায়। তোমার প্রবলেম কিসের আমি বুঝতে পারছি না, আমি শুধু তোমাকেই এত ভালো ট্রিট করি না, আমি বাকি সবাইকেই এরকম ট্রিট করি, কারণ এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ, তুমি অন্য কিছু কেন ভাবছো? একটু পর ওখানে বাকি স্টাফরাও চলে আসে। আসলে আজকে ওদের ডান্স ইনস্ট্রাক্টর সবাইকে গুড নিউজ দেয়, উনি প্রেগন্যান্ট, যেটাতে সবাই অনেক বেশি খুশি হয়ে ওনার সাথে সেলিব্রেট করে। পরের সিনে আমরা দেখি ইয়নসু সোয়াংকে বলে, আমি ডিরেক্টর থেকে জানতে পারলাম তোমার আর হানের কেমিস্ট্রি একদমই ভালো যাচ্ছে না, যার জন্য তোমাদের শুটিংও ভালো হচ্ছে না। তখন সোয়াং বলে, কোনো কেমিস্ট্রি নেই তাহলে ভালো কিভাবে যাবে? ইয়নসু বলে, তোমার তো উচিত আরো মনোযোগ দিয়ে কাজ করা, যদি তুমি ঠিকভাবে কাজ না করো তাহলে তোমাদের শুটও ভালো হবে না। পরের দিন সোয়াং যখন শুটিং এ আসে, ওর সাথে ইয়নসু আসে। ইয়নসু বলে, আমি তোমাকে যা বলেছি মনে আছে তো? কিন্তু শুটিং করার সময় তো সোয়াং এর শুটিং এ বারবার ভুল হচ্ছিল, কোনো স্টেপই ঠিক মতো হচ্ছিল না, যেটাতে ডিরেক্টর বিরক্ত হয়ে আজকের জন্য শুট ক্যান্সেল করে দেয়। ইয়নসু তখন ডিরেক্টরকে অনেকবার সরি বলে। ডিরেক্টর বলে, এভাবে করতে থাকলে তো আমাদের সারা জীবন চলে যাবে, তাও আমাদের শুটিং শেষ হবে না। এদিকে সোয়াং এর মনটা একটু খারাপ ছিল, কারণ ও বুঝতে পেরেছে ও যে ভালো মতো অ্যাক্টিং করতে পারছিল না। তখন ওখানে ইয়নসু আসে, তো ইয়নসুকে দেখে ওকে সরি বলতে থাকে, আমার জন্য তুমিও ডিরেক্টরের বকা শুনেছো।
ইয়নসু তখন বলে, আসলে তুমি নিজেকে জোর করতে পারছো না, যেহেতু এটা একটা রোমান্টিক মিউজিক ভিডিও, তোমার ওর প্রতি কোনো ফিলিংসই নেই, এজন্য তুমি ভালোভাবে শুট করতে পারছো না। কিন্তু তোমার তো উচিত নিজের কাজের প্রতি একটু ফোকাস করা, নিজেকে ওই ক্যারেক্টারের মধ্যে ঢোকানো। আচ্ছা, তুমি ওকে দেখার পর এমন একটা ফিল করবে, মনে করবে তুমি যাকে ভালোবাসো তার সামনেই তুমি আছো। একটু পর আমরা দেখি সোয়াং এসে হানকে সরি বলে। আসলে ওর জন্য তো হানকেও অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে, কিন্তু হান ওর সাথে একটু রেগেছিল। তখন সোয়াং ওর পিছু পিছু আসে। দূর থেকে ডিরেক্টর এগুলো দেখছিল। তখন তো দূর থেকে উনি সবাইকে এগুলো রেকর্ড করতে বলে, কারণ ওদের কথাবার্তা খুবই ন্যাচারাল ছিল, আর যেহেতু রিয়ালিস্টিক সেহেতু শুট করলে খুব ভালোই হবে। সোয়াং তো ওর মিষ্টি মিষ্টি কথাতে হানের মন ভালো করে ফেলে। ওরা এখানে অনেক গল্পও করে। তখন দূর থেকে সোয়ানও এগুলো দেখে অনেক বেশি খুশি হয়। কিন্তু হঠাৎ করে ও ভবিষ্যতের একটি ভিশন দেখতে পায়, যেটাতে সোয়াং আর হান একটি গাড়ির মধ্যে ছিল। হঠাৎ করেই হান ওকে কিস করে, তখনই ওখানে মিডিয়ার লোকেরা চলে আসে, যেটা দেখে ইয়নসু অনেক বেশি আপসেট হয়ে পড়ে। একটু পর আমরা দেখি সবাই মিলে সোয়াং আর হানের একটু আগে রেকর্ড করা ভিডিওগুলো দেখতে থাকে। ডিরেক্টরের কাছে তো ফুটেজগুলো অনেক ভালো লাগে, খুব ন্যাচারাল লাগছিল। এরপর সবাই যখন ওদের স্টারলিং কোম্পানির সার্চ লিস্ট চেক করে, তখন দেখতে পায় টপে তো ইয়নসু আছে, কারণ ও অনেক পুরনো ট্রেনার ছিল, আর এখন তো ম্যানেজার হিসেবেও খুব ভালো কাজ করছে, যেটাতে ইয়নসু একটু অবাক হয়। পরের সিনে ডিরেক্টর তো ইয়নসুকে বলে হান আর সোয়াং এর আরো বেশি বেশি দেখা করা উচিত, তাহলে ওদের কেমিস্ট্রিও ভালো জমবে। তখন সোয়াং বলে এরকম করার তো দরকার নেই, কিন্তু ডিরেক্টর বলে ওরা যত দেখা করবে তত ওরা ফ্রি হবে, এরপর ওরা যখন শুটিং করবে তখন আরো ন্যাচারাল লাগবে। পরের দিন হান আর সোয়াং এর যখন ইন্টারভিউ চলছিল, সোয়াং তো নিজের ম্যানেজার মানে ইয়নসুকে ওদের মাঝখানে এনে বসিয়ে দেয়, আর ইন্টারভিউয়ার ওকে যা যা কোশ্চেন করছিল ওগুলোর সব অ্যান্সার তো ও ইয়নসুকে দিতে বলে। ওকে যখন ডান্স করার কথা বলে তখনও ও ইয়নসুকে ডাকে। এরপর ও যখন গাড়িতে এসে সোলের শিডিউলগুলো চেক করছিল, একটু পর তো ও গাড়িতেই ঘুমিয়ে পড়ে। তখন তো ওকে খুঁজতে খুঁজতে সোয়াং এখানে চলে আসে। দূর থেকে তখন ইয়ন ও তো সোয়াংকে এখানে দেখতে পায়। তখন আমরা এক ফ্ল্যাশব্যাকে দেখি ইয়নসু যখন হাই স্কুলে পড়তো, একদিন বাসে যাওয়ার সময় ও যখন বাসের মধ্যে ঘুমিয়ে পড়ে, ওর হাতে করে ডায়েরিটি পড়ে যায়। তখন তো ওর ডায়েরিটি নিচ থেকে ইয়নু তুলে, তার মানে ইয়নু ওকে আগে থেকে চিনতো। ইয়নসুর মাথা যখন গাড়ির কাচের সাথে ধাক্কা লাগতে নেয়, তখন তো ইয়নু নিজের হাত দিয়ে ওকে বাঁচিয়ে নেয়। এরপর ইয়নসুর যখন ঘুম ভেঙে যায়, ও তো চলে যাওয়ার সময় ইয়নু ওর ব্যাগের মধ্যে ওর ডায়েরিটি রেখে দেয়। পরের সিনে আমরা দেখি সোয়াং তো ইয়নুকে জোর করে একটি মুভির অডিশনের জন্য নিয়ে আসে। আসলে ও তো ভবিষ্যতে একটি ভিশনে দেখেছিল ইয়নু এই মুভিটি করার ফলে ওর পুরো ক্যারিয়ার চেঞ্জ হয়ে যায়, এই মুভিটি অনেক বেশি হিট হয়। এই জন্যই ও জোর করে ইয়নুকে এখানে নিয়ে এসেছে অডিশনের জন্য। হঠাৎ করে ইয়নু জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এসেছো, তুমি কি সোয়াং এর শুটিং এর প্লেসে যাবে না? ইয়নসু বলে, তোমার উচিত নিজের অডিশনে ফোকাস করা, এত বেশি কথা কেন বলছো? এরপর আমরা ইয়নুর অডিশনের সিন দেখি। ও যখন ইন্টারভিউ দিচ্ছিল, ওর ইন্টারভিউ খুব ভালোই যায়। এরপর ওকে যখন জিজ্ঞেস করে তুমি আর কি কি পারো, ও বলে আমার পিয়ানো প্লে করতে অনেক বেশি ভালো লাগে। ইন্টারভিউয়াররা যখন ওকে পিয়ানো প্লে করতে বলে, ওর পিয়ানো বাজানো দেখে তো ওনারা অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়, আর এই অডিশনে ওকে সিলেক্ট করে নেওয়া হয়। এদিকে সোয়াং তো ইয়নসুকে কল করে বলে, তুমি কোথায়, আজকে কেন আসছো না? তখন ইয়নসু বলে, আশ্চর্য, আমার কি ওখানেই কাজ নাকি, আর বাকি জায়গায় কোনো কাজ নেই? এটা বলে ও কলটি কেটে দেয়। তখন হান তো সোয়াং এর কাছে এসে বলে, তুমি সারাক্ষণ ফোনে কি করো, তুমি তো পারো আমাদের সাথে গল্পও করতে। আর বলে, আমি তো চাই আমাদের এই মিউজিক ভিডিওটি পুরো ট্রেন্ডে চলে আসুক। তখন সোয়াং বলে, আমিও এটাই চাই। এরপর হান বলে, আচ্ছা শুটিং শেষে তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? যেটাতে সোয়াংও রাজি হয়ে যায়। এদিকে ইয়নু এসে তো ইয়নসুকে বলে, আমাকে তো অডিশনে সিলেক্ট করে নেওয়া হয়েছে,
যেটাতে ইয়নসু অনেক বেশি খুশি হয়। ইয়নু ওকে অনেক বেশি ধন্যবাদ জানায়। যদি তুমি আমাকে এখানে না আনতে তাহলে তো আমি কখনো সিলেক্টই হতে পারতাম না। একটু পর তো ইয়নসু যখন সোশ্যাল মিডিয়া চেক করে তখন তো ও হানের সাথে সোয়াং এর একটি ছবি দেখতে পায়। কিন্তু ছবিটি দেখেও অনেক বেশি অবাক হয়, কারণ ও যখন ভবিষ্যতের ভিশনটি দেখেছিল তখন তো দেখেছিল ওরা এই ড্রেস পরেই কিস করছে, যেটাতে ও অনেক বেশি ভয় পেয়ে যায়। যদি সোয়াং এর নামে স্ক্যান্ডাল বের হয় তাহলে তো ওর পুরো ক্যারিয়ারই শেষ হয়ে যাবে। ও তখন জলদি করে ইয়নুর সাথেই বের হয় সোয়াং এর কাছে যাওয়ার জন্য। এদিকে আমরা সোয়াং আর হানকে দেখি, ওরা দুজন একসাথে গান প্র্যাকটিস করছিল। সোয়াং যখন ওখান থেকে চলে যেতে নেয় হান ওকে থামায়। ও তো হঠাৎ করেই সোয়াংকে কিস করতে নেয়, কিন্তু এর আগেই ওখানে ইয়নসু চলে আসে। ইয়নসুকে দেখে ওরা দুজন একটু অবাক হয়। তখন আমরা বুঝতে পারি আসলে এখানে তো ওদের শুটিং চলছিল, যেটা ইয়নসু যখন জানতে পারে তখন ও খুবই এম্বারেস ফিল করে। এরপর ও যখন ওখান থেকে চলে আসে ইয়নু বলে চলো আমরা একসাথে ডিনারে যাই। ইয়নসু তখন রাজি হয়ে যায়। তখন হঠাৎ করে ও জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি কোনোভাবে ভবিষ্যৎ দেখতে পাও নাকি নাকি কোনো সংকেত পাও? যেটা শুনে ইয়নসু অনেক বেশি অবাক হয়ে যায়। ইয়নু তো ওকে বারবার কোশ্চেন করতে থাকে, তুমি কি সুপার উইমেন নাকি? তুমি কি আসলে মানুষের ভবিষ্যৎ দেখতে পারো? কিন্তু ইয়নসু ওকে কিছুই বলে না। পরের সিনে দেখি মিস কাং এর সাথে ইয়নসুর যখন দেখা হয় তখন মিস কাং বলে, কাল তো আমি ওই ভিডিওটি দেখেছিলাম, তুমি যখন ওদের দুজনকে থামানোর চেষ্টা করছিলে তখন তো মনে হচ্ছিল না তুমি যে কাজ করতে গিয়েছো, আমার মনে হচ্ছিল তুমি তোমার ইমোশন এক্সপ্রেস করছো। তখন ইয়নসু বলে, না না তুমি আমাকে ভুল বুঝছো, আমি তো বুঝতে পারিনি এটা যে ওদের শুটিং ছিল। পরের সিনে দেখি সোয়াং ইয়নসুকে এসে বলে, কাল রাতে তো আমার আর হানের মধ্যে কিছুই হয়নি, ওটা তো জাস্ট শুটিং ছিল, তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না। ইয়নসু বলে, এতে তো আমার কিছুই যায় আসে না। তখন ও জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি হানকে পছন্দ করো? তখন সোয়াং বলে, আমি তোমাকে কিছুই বলবো না, যদি আমি বলি তাহলে তুমি উল্টো আমাকে বকাবকি করবে। এটা বলে ও চলে যায়। ওর কথার মানে তো ইয়নসু কিছুই বুঝতে পারে না। পরের সিনে আমরা ইয়নসু আর ইয়নুকে দেখি। ইয়নু ইয়নসুকে পিয়ানো বাজিয়ে দেখাচ্ছিল। এরপর তো ইয়নসু ট্রাই করে, ওরা এখানে একসাথে খুব ভালো সময় কাটায়। পরের সিনে দেখি ইয়নু বাসা আসার পর যখন ইয়নসুর সাথে ওর পিয়ানো বাজানোর ভিডিওটি দেখছিল তখন তো সোয়াংও দেখতে পায়। সোয়াং জিজ্ঞেস করে, আমি তো এই মিউজিক কখনোই শুনিনি। তখন ইয়নু বলে, আমি যখন ইয়নসুর সাথে ছিলাম তখনই আমি এই নতুন গানটি বানিয়েছি। যেটা শুনে সোয়াং একটু জেলাস হয়ে যায় আর ইয়নুর গানের দোষ ধরতে থাকে। পরের সিনে দেখি ইয়নসু যখন ইয়নুর সাথে ওর সেটে আসে। শুটিং শেষে ইয়নসু বলে, কাল তো উইকেন্ড, বুঝতে পারছি না আমি কাল কি করব। তখন ইয়নু বলে, কালকে তো আমি মিউজিক শোতে যাব, তুমি কি আমার সাথে যাবে? তখন ওখানে সোয়াং চলে আসে আর ওদের সাথে যাওয়ার কথা বলে। ইয়নু বলে, কিন্তু কালকে তো তোমার শুটিং আছে। পরের সিনে দেখে ইয়নু তো রেডি হচ্ছিল। তেও ওকে জিজ্ঞেস করে, তুমি নতুন জামা পরে কোথায় যাচ্ছ, আর এটা তো তোমার ফেভারিট জ্যাকেট, তুমি কি কারোর সাথে ডেটে যাচ্ছ নাকি? সোয়াং তো ভালো করে বুঝতে পেরেছে ও যে ইয়নসুর সাথে দেখা করতে যাচ্ছে, যেটাতে সোয়াং অনেক বেশি জেলাস হচ্ছিল। পরের সিনে ইয়নু যখন ইয়নসুর সাথে দেখা করে ওর জন্য তো গিফটও নিয়ে আসে। ইয়নসু একটু অবাক হয়। ইয়নু বলে, এটা তো আমি ফ্রি পেয়েছিলাম। একটু পর আমরা দেখি ইয়নসুর কাছে বারবার সোয়াং কল করতে থাকে। ওকে জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় আছো, কি করছো, কার সাথে আছো, ওকে আরো নানা ধরনের কোশ্চেন করতে থাকে, যেটাতে ইয়নসু একটু বিরক্ত হয়। অন্যদিকে আমরা আইরিভকে দেখি যে ওর স্কুলে ছিল। আইরিভ তো ইয়নসুকে কল করে বলে ওকে এখান থেকে পিক করার জন্য। ইয়নসু বলে, আমার তো 2 ঘন্টার মতো সময় লাগবে, তুমি প্লিজ আমার জন্য একটু ওয়েট করো। তখন আইরিভও ওর জন্য ওয়েট করতে থাকে। একটু পর তো ওর ওই ফিমেল ফ্রেন্ডের সাথে ওর দেখা হয়। তখন ওরা দুজন একসাথে অনেক গল্প করতে থাকে, একসাথে ওরা দুজন অনেক মজাও করে। দূর থেকে আমরা দেখি কেউ একজন এগুলো সব ভিডিও করে রাখে। এদিকে ইয়নসু ওয়াশরুমে আসার পর কিছু মেয়ের কথা শুনতে পায়। এরপর তো ও ইয়নুকে এসে এক্সকিউজ দিয়ে বলে, আমার কিছু কাজ আছে, এখনই যেতে হবে। এটা বলে ও ওখান থেকে চলে যায়। এরপর ইয়নু যখন বাসায় ফিরে আসে সোয়াং ওকে জিজ্ঞেস করে, তুমি এত জলদি বাসায় কেন চলে আসলে, আর তুমি আজকে কার সাথে বের হয়েছিলে? ইয়নু বলে,
আমি তো ইয়নসুর সাথে বের হয়েছিলাম। তখন সোয়াং জিজ্ঞেস করে, তাহলে ও এখন কোথায়? ইয়নু বলে ওর কিছু কাজ ছিল, এজন্যই ও জলদি বাসা চলে গিয়েছে। যেটা শুনে সোয়াং অনেক বেশি খুশি হয়। পরের সিনে আমরা দেখতে পাই সোলের টাইটেল ট্র্যাকের জন্য সোয়াং এর মিউজিক চুজ করা হয়। এরপর ইয়নসু আসার পর তো ও সোয়াংকে দেখে সোয়াং এর সাথে ওর শুরু থেকে সব মুহূর্তের কথাগুলো মনে করতে থাকে। অন্যদিকে আমরা ইয়নুকে দেখি, ও যখন শুটিং সেটে ছিল ওর কোওয়ার্কার ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি কখনো ডেট করেছো? ওর তখন কিছু কথা মনে পড়ে, যেখানে ও ইয়নসুর ফোনে সোয়াং এর গিটার প্লে করার ভিডিও দেখেছিল। অনু এগুলো ভেবে ওর কোওয়ার্কারকে বলে, আসলে আমি যাকে পছন্দ করতাম, আমি কোনো অ্যাকশন নেওয়ার আগেই আমার চান্স শেষ হয়ে গিয়েছে। ওর কোওয়ার্কার বলে, তুমি এত সহজে গিভ আপ করে দিলে নাকি? তখন ইয়নু বলে, আসলে আমার ভাগ্যেই ছিল না। এরপর আমরা কিছুদিন পরের সিন দেখি, সোল মেম্বার সহ স্টারলাইট কোম্পানির কিছু স্টাফদেরও ইন্টারভিউ নেওয়া হয়। আস্তে আস্তে সোলের সদস্যরা খুব ভালোই রেসপন্স পাচ্ছিল। পরের সিনে দেখি ইয়নসু যখন একা ছিল ওর কাছে তো সোয়াং আসে আর ওকে জিজ্ঞেস করে, আচ্ছা আইডলরা তাদের ডেবিউর কত বছর পর ডেট করতে পারে? তখন ইয়নসু বলে, এটা তো মিস কাং এর উপর ডিপেন্ড করে, উনি তোমাদেরকে কবে পারমিশন দিবে। ইয়নসু বলে, আজকে তো সোলের অ্যালবাম লঞ্চ হবে। তখন সোয়াং বলে, তার মানে কিছুক্ষণ পরই আমাদের অ্যালবাম বের হবে, আমাদের নতুন এক ক্যারিয়ারের যাত্রার শুরু। হঠাৎ করে তখনও ইয়নসুকে বলে, আসলে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। আমি তো বলেছিলাম আমি যদি কাউকে কখনো পছন্দ করি তাহলে আমি তোমাকে বলবো, নাও এবার তোমাকে আমি বলে দিলাম। যেটাতে ইয়নসু অনেক বেশি শকড হয়, বলে, আশেপাশে কোনো ক্যামেরা দেখতে পাচ্ছি না তো। আচ্ছা তোমার কাছে নিশ্চয়ই হিডেন ক্যামেরা আছে, তাই না? তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো। সোয়াং তো ওকে কিছু না বলে হঠাৎ করে কিস করে, যেটাতে ইয়নসু অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সোয়াং বলে, আমি যদি তোমাকে এখন না বলতাম তাহলে পরবর্তীতে আমার খুবই রিগ্রেট ফিল হতো, এই জন্যই আমি তোমাকে এখন বলে দিলাম। এটা বলে সোয়াং ওখান থেকে চলে যায়। ওর হঠাৎ কনফেশনে তো ইয়নসু অনেক বেশি অবাক ছিল। এরপর তো সোলের অ্যালবাম লঞ্চ হয়ে যায়। সবাই ওদের নতুন অ্যালবাম খুব বেশি পছন্দ করে। 2 সপ্তাহ পরের সিন দেখি, টপের মধ্যে তো ওদের অ্যালবাম চলে আসে, যেটাতে ওরা সবাই অনেক বেশি খুশি হয়। এরপর থেকে তো সোলের পপুলারিটি অনেক বেড়ে যায়। ওরা বিভিন্ন শো, বিভিন্ন অ্যাডভার্টাইজ, বিভিন্ন প্রমোশনের কাজে লেগে পড়ে। ইয়নও তো নতুন নতুন ভালো মুভিরও অফার পাচ্ছিল। পরের সিনে দেখি ইয়নসু যখন হাসপাতালে ওর গ্র্যান্ডমাকে দেখতে আসে, তখনও একটি শো দেখতে পায়, যেটাতে ডক্টর এরকম ফিউচারের ভিশন নিয়ে কথা বলছিল। তখনও জানতে পারে যারা এরকম ফিউচারের ভিশন দেখতে পায় তারা হয়তো এখন কিছুই হারাচ্ছে না, কিন্তু কোনো একদিন ওরা ওদের জীবনের সবচেয়ে বড় জিনিসটাই হারিয়ে ফেলবে। যেটা শুনে ইয়নসু অনেক বেশি অবাক হয়। এরপর তো ইয়নসু দেখতে পায় ওদের অ্যালবাম তো টপ 10 এর মধ্যে চলে এসেছে, যেটাতে ও আরো বেশি খুশি হয়। তখন ওর ওই ডক্টরের কথা মনে পড়ে। ও ভাবতে থাকে, আমার লাইফে তো কোনো ইম্পর্টেন্ট জিনিসই নেই, তাহলে আমি কি হারাবো? হঠাৎ করে তখন ওর সোয়াং এর কথা মনে পড়ে। কিন্তু তখন ওখানে আইরিফ চলে আসে আর ওকে ওই ভিডিওটি দেখায়। ওই দিন ও আর ওর ফ্রেন্ড যে মজা করেছিল এই ভিডিওটি ছিল, কিন্তু আইরিফ খুব ভয় পাচ্ছিল এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড হলে তো ওর খুব বাজে ইমপ্রেশনও পড়তে পারে। পরের সিনে আমরা দেখি ইয়নসু ওই ডক্টরের সাথে দেখা করতে আসে, জিজ্ঞেস করে, আমি আমার লাইফে ইম্পর্টেন্ট কি হারাবো? আচ্ছা এর কোনো সলিউশন নেই কি? আমি আমার এই পাওয়ারটি অফ করতে পারবো না? তখন ডক্টর বলে, কেন, তোমার এই পাওয়ার কি তোমার পছন্দ না? ইয়নসু বলে, আসলে এই জিনিসগুলো খুবই কষ্ট দেয়, যদি আমি আগে আগে জানতে পারি ভবিষ্যতে আমার সাথে খুব খারাপ কিছু হতে চলেছে বা আমার ক্লোজ মানুষের সাথে খুব খারাপ কিছু হবে, এগুলো যখন আমি আগে থেকেই জানতে পারি তখন আমার অনেক বেশি কষ্ট হয়। আমি তো বর্তমান ভবিষ্যৎ কোনোটাই এনজয় করতে পারি না। পরের সিনে ইয়নসু আইরিফের ভিডিওটি মিস কাংকে দেখায় আর বলে, আসলে এখানে আমারই ভুল ছিল, ওই দিন যদি আমি ঠিক সময় আইরিফের কাছে পৌঁছে যেতাম তাহলে এরকম কিছুই হতো না। মিস কাং বলে, যা হওয়ার তা তো হয়েছে, এখানে তুমি নিজেকে নিজে কেন ব্লেম করছো? আচ্ছা এই ভিডিওটি কি এখনো সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়েছে?
তখন ইয়নসু বলে না এখনো হয়নি, কিন্তু ওর স্কুলের অনেকের কাছে ভিডিওটি রয়েছে। পরের সিনে দেখি মিস কাং তো স্কুলে আসে আর সবাইকে খুব বড় একটা লেসন দেয় আর সবাইকে খুব ভালো মতোই বোঝায় যাতে করে অন্যের ভিডিও এভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করে, কারণ আমরা জানি না মানুষ এটাকে কিভাবে নেবে আর এরপরে যে মানুষটার ভিডিও ওই মানুষটার উপর কি বাজে ইম্প্যাক্ট পড়বে সেটা আমরা কখনো বুঝতে পারি না। এর জন্য তো একটা মানুষের ক্যারিয়ারও নষ্ট হয়ে যেতে পারে। এখানে তোমরা নিজেরাই নিজেদেরকে ভেবে দেখো। মিস কাং যখন আইরিফকে নিয়ে চলে যেতে নিয়েছিল তখন তো আইরিফের ওই ফিমেল ফ্রেন্ডও আসে আর বলে আচ্ছা তুমি কি প্রিন্সিপালের কাছে এ ব্যাপারে নালিশ করবে? মিস কাং বলে তুমি আর আইরিফ যেটা বলবে আমি সেটাই করব। তখন ও বলে আসলে যাদের কাছে ভিডিওগুলো ছিল তারা অলরেডি অনেকেই ডিলিট করে দিয়েছে আর বাকিরাও ডিলিট করে দেবে। প্রিন্সিপালের কাছে বিচার দিলে তো ওদেরকে শাস্তি প্রদান করা হবে। ওরা যাতে নিজেরা বুঝতে পেরেছে তাহলে তো আমাদের আর বিচার দেওয়ার প্রয়োজন নেই। তখন ও বলে আচ্ছা এরপর যদি আপনার সাথে আমার দেখা হয় আপনি কি আমাকে চিনতে পারবেন? মিস কাং বলে কেন? তখন ও বলে আমি তো স্টারলাইট কোম্পানির ম্যানেজার হতে চাই। মিস কাং জিজ্ঞেস করে ম্যানেজার কেন? ও তখন বলে আমি আরিফের থেকে তো প্রায়ই শুনতে পাই ওর ম্যানেজারের ব্যাপারে। ওর ম্যানেজার অনেক ভালো, এত এত প্রশংসা শুনেছি, এখন তো আমার নিজেরই ম্যানেজার হওয়ার খুব বড় ইচ্ছে। তখন মিস কাং তো আরিফকে বলে তুমি তো ইয়নসোর ব্যাপারে সবাইকে বলেছ, সবার কাছে ওর প্রশংসা করেছ, আমার ব্যাপারে তুমি কিছুই বলনি। দেখেছ এখানে হেল্প করতে তোমাকে কে এসেছে? আমিই তো এসেছি তাই না? তখন আরিফ বলে তোমার তো তুলনা হয় না, তুমি সবার থেকে ভালো। মিস কাং তখন হাসতে থাকে। এরপর তো ওর ফ্রেন্ডকে নিজের কার্ড দেয়। এরপর আমরা ইয়নসুকে দেখি যে সো ইয়াং এর ইন্টারভিউ দেখে অনেক বেশি খুশি হয়। ও পারফেক্টলি ইন্টারভিউ সব অ্যান্সার করে, যেগুলো দেখে ইয়নসু অনেক বেশি খুশি হয়। পরের সিনে আমরা স্টারলাইট এন্টারটেইনমেন্ট কোম্পানির 10th অ্যানিভার্সারির সিন দেখি। সবাই তো এখানে যে যার কাজে লেগে পড়ে। কোম্পানির স্টাফদের নিয়ে ওদের আজকে খুব বড় একটা প্রোগ্রাম হবে। একটু পর ওখানে যখন সোয়াং আসে তখন ইয়নসু বলে আমি হঠাৎ করে জানতে পারলাম তুমি আবারও তোমার দেশে ফিরে যাচ্ছ, তুমি কেন চলে যেতে চাও? তখন সোয়াং ওকে সাইডে নিয়ে আসে আর বলে তোমার কি মনে হয় আমি সত্যিই যাব? ইয়নসু বলে তুমি কেন যেতে চাচ্ছ? তখন সোয়াং বলে আমি তো মাত্র 6 দিনের জন্য যাচ্ছি, আমার একটা শো এর কাজ আছে। এটা শুনে ইয়নসু একটু স্বস্তি পায়। সোয়াং বলে কেন, তুমি কি ভয় পেয়ে গিয়েছিলে? ভেবেছিলে আমি তোমাকে ছেড়ে চলে যাব? তখন ইয়নসু বলে আশ্চর্য, কি বলছো এসব? তুমি চলে গেলেও কি এ থেকে আমার কিছু যায় আসে নাকি? তখন সোয়াং বলে আমি ভালো করেই জানি তুমিও যে আমাকে পছন্দ করো। যেটা শুনে ইয়নসু একটু নার্ভাস ফিল করে। তখন সোয়াং বলে আমি জানি না তুমি আমাকে কখন বলবে, কিন্তু তোমার চোখ দেখলে আমি বুঝতে পারি তুমি যে আমাকে পছন্দ করো। ইয়নসু কিছু বলার আগে তখন কারো আসার সাউন্ড শুনে ওরা দুজনই তখন ওখানে লুকিয়ে পড়ে। পরের সিনে আমরা দেখি স্টারলাইট কোম্পানির 10th অ্যানিভার্সারি সেরেমনি শুরু হয়। এখানে তো কোম্পানির সব স্টাফরাই অ্যাটেন্ড করে। মিস কাং তখন সবার উদ্দেশ্যে একটি স্পিচ দেয়। এরপর গ্রুপ ছবি যখন তোলার কথা হয় তখন আমরা দেখি এখানে তো ইয়নু ছিল না, কারণ ওর নতুন মুভির শুটিং এর জন্য অন্য দেশে গিয়েছে। সবাই এখানে একসাথে অনেক এনজয় করে। হঠাৎ করে মিস কাং অ্যানাউন্স করে ও স্টারলাইট এন্টারটেইনমেন্ট কোম্পানি থেকে চলে যেতে চাচ্ছেন। আসলে উনি ওনার প্রফেশন থেকে রিটায়ার্ড হতে চাচ্ছেন। যেটা শুনে সবাই অনেক বেশি অবাক হয়, কিন্তু ওনার ডিসিশনকে সবাই রেসপেক্ট করে। হঠাৎ করে ইয়নসু তখন ভবিষ্যতের আরেকটি ভিশন দেখতে পায়, যেখানে ও নিজেকে স্টারলাইট এন্টারটেইনমেন্ট কোম্পানির সিইও হিসেবে দেখতে পায়। এরপর আমরা দেখি মিস কাং তো ইয়নসুকে সাইডে নিয়ে আসে আর বলে আমি চাই আমার সিওর পজিশনটা তোমাকে দিতে, তুমি কি একসেপ্ট করবে? যেটা শুনে ইয়নসু প্রথমে একটু অবাক হয়। তখন মিস কাং বলে আমি চাই তুমি স্টারলাইট এন্টারটেইনমেন্ট কোম্পানির সিইও হও, আমি জানি তুমি আমার এই কথাটি রাখবে। এরপর আমরা দেখি ইয়নসু আরেকটি ভবিষ্যতের ভিশন দেখে। ও তো এখন স্টারলাইট এন্টারটেইনমেন্ট কোম্পানির সিইও। ও যখন এয়ারপোর্টে আসে তখন দেখে ফ্যান্সরা তো অল মেম্বার্সরা আসবে, এজন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। একটু পর তো ও দংইয়ন নামের একটি ছেলের কাছে আসে, যেখানে আমরা জানতে পারি উনি একজন আর্টিস্ট। দংইয়ন নতুন অ্যাওয়ার্ড পেয়েছে, যেটাতে ইয়নসু ওকে কংগ্রাচুলেট করে। দংইয়ন তখন ওকে ধন্যবাদ জানায়। তখন তো ও
ওখানে সোল মেম্বার্সরা আসাতে ফ্যান্সরা অনেক বেশি খুশি হয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। দংইয়ন তখন ইয়নসুকে বলে, সোল গ্রুপ হয়তো খুব বেশি ফেমাস, কিন্তু আমি তো ওদের কাউকেই চিনি না। এখন ইয়নসু বলে, আমিও তো ওদেরকে চিনি না। এরপর তো ইয়নসু আর দংইয়ন একসাথে ওখান থেকে চলে যায়। এই ভীষণ দেখার পর তো ইয়নসু অনেক বেশি ভয় পেয়ে যায়। আমি আমার সোল ব্যান্ডকে কিভাবে ভুলতে পারি? আমি এত বছর ধরে ওদের সাথে রয়েছি, আমি কিভাবে ওদের ভুলে যাব? তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি, যেটা ছিল 2007 সালের। ইয়নসু যখন খুব ছোট ছিল, ও তখন একটি বাচ্চাকে শেখাচ্ছিল কিভাবে আইডলদের মতো পোজ মারতে হয়। তখন ওখানে ওর গ্র্যান্ডমা চলে আসে। গ্র্যান্ডমা তখন জিজ্ঞেস করে, এ ছেলেটিকে। ইয়নসু বলে, তোমার চশমা কোথায়? দাঁড়াও, আমি নিয়ে আসছি। এটা বলে ও ভেতরে চলে যায়। তখন তো গ্র্যান্ডমা বাচ্চা ছেলেটিকে ওর নাম জিজ্ঞেস করে। ছেলেটি তখন ওর নাম সোয়াং বলে। একটু পর তো ইয়নসু যখন চলে আসে, তখন গ্র্যান্ডমা বলে, আমি দোয়া করি তোমরা দুজন বড় হয়ে খুব ভালো ফ্রেন্ড হও। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও। সবাই ভালো থেকো, বাই।